নমস্কার দর্শক বন্ধু। লোকসভা ভোটের রেজাল্ট যেদিন বেরোয় সেই দিন মার্কেট যথেষ্ট পড়লেও তারপর থেকে মার্কেট কিন্তু দারুণভাবে বেড়ে চলেছে। আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে মার্কেট শেয়ার বাজার সেন্সেক্স আগামী কয়েক বছরে 1 লাখের সীমা পেরোতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কেন রিসেন্ট মার্কেট এত বেড়ে চলেছে, মোস্ট ইম্পর্টেন্টলি আগামী দিনে কি ওয়েট করছে, আগামী দিনে কেমন মার্কেট যাবে, এবং আমরা দুটি শেয়ার নিয়ে ভিডিও শেষের দিকে আলোচনা করব যেই শেয়ারগুলোর কিন্তু আগামী দিনে ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল। তার মানে বুঝতেই পারছেন ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখলে অনেক কিছু কিন্তু আপনি শিখতে পারবেন। আমার নাম প্রসেনজিৎ পাল। 2010 সাল থেকে আমি ইন্ডিয়ান শেয়ার বাজারে অ্যাক্টিভলি ইনভেস্ট করছি এবং আমাদের কোম্পানি বিগত 10 বছর ধরে প্রায় 1000-এরও বেশি ইনভেস্টরদের রিসার্চ এবং অ্যাডভাইসারি সার্ভিস অফার করে আসছে। এবং আমার লেখা দুটি বই অ্যামাজন ইন্ডিয়া বেস্ট সেলার, বই দুটির ইংলিশ এবং বেঙ্গলি ভার্সন দুটোই পাওয়া যাচ্ছে। বেঙ্গলি ভার্সনের জন্য আপনি সিম্পল প্রসেনজিৎ পাল বেঙ্গলি বুকস লিখে অ্যামাজনে সার্চ করলে বই দুটো কিন্তু চলে আসবে। তো চলুন তাহলে আমরা আবার টপিকে ফিরে যাই। তো আমাদের এই টপিক যে কেন মার্কেট রিসেন্ট এত বাড়ছে এবং আগামী দিনে কি হতে পারে, এই দুটো জিনিস ফার্স্টে আমরা আলোচনা করব। প্রথমেই দেখে নিই যে কেন মার্কেট রিসেন্টলি এত বাড়ছে, মেনলি লোকসভা ভোটের ইলেকশনের পরেও। তো ভোটের পরে যখন ইলেকশনের যখন রেজাল্ট বেরোয়, তো সেই রেজাল্টের দিনে আমরা কি দেখলাম, একটা কোয়ালিশন গভর্নমেন্ট ফর্ম হচ্ছে। তো এই কোয়ালিশন গভর্নমেন্ট যখন ফর্ম হচ্ছে তখন মার্কেটের একটা ফিয়ার বা একটা সব থেকে বড় যে ভয় যেটা ছিল সেটা হচ্ছে একটা ডাউট ছিল পলিসি কন্টিনিউটি নিয়ে এবং মিনিস্টার পজিশনস অ্যান্ড অল নিয়ে। তো এই পলিসি কন্টিনিউটির যে ডাউটটা ছিল সেই ডাউটটা অনেকটা কেটে গেছে। কি সেই জিনিসটা দেখুন, আর একটু যদি বিস্তারিতভাবে বলি, যখন এই মোদি গভর্নমেন্টের যখন মিনিস্টার নাম অ্যানাউন্স হলো তো তখন আমরা দেখলাম যে আগের মোদি 2.0 আগের 5 বছরে যে সমস্ত ইম্পর্টেন্ট পোর্টফোলিওতে যে মিনিস্টার্সরা ছিলেন তারাই কিন্তু কন্টিনিউ হচ্ছে। যেমন হোম মিনিস্ট্রি অমিত শাহ, ডিফেন্স মিনিস্ট্রি রাজনাথ সিং, ফাইন্যান্স মিনিস্ট্রি নির্মলা সীতারামন, রোড মিনিস্ট্রি নীতিন গডকরি এবং রেলওয়ে মিনিস্ট্রি অশ্বিনী বৈষ্ণব। তো এটা কেন ইম্পর্টেন্ট? এইটা এই কারণে ইম্পর্টেন্ট যে যখন ভোটের রেজাল্ট অ্যানাউন্স হয় তখন অনেকেই ভেবেছিল যে যেহেতু এটা কোয়ালিশন গভর্নমেন্ট হচ্ছে তো শরিক দলগুলো যেমন এই জেডিইউ, টিডিপি এরা হয়তো এই সমস্ত ইম্পর্টেন্ট মিনিস্ট্রির জন্য বার্গেন করবে। কিছু কিছু ইম্পর্টেন্ট মিনিস্ট্রি হয়তো এই সমস্ত পলিটিক্যাল পার্টি এদেরকে হয়তো দিতে হতে পারে, রিজিওনাল পার্টি দিতে হতে পারে। তো এবার প্রশ্ন, তো যদি ধরুন কোনো রিজিওনাল পার্টিকে যদি কোনো মিনিস্ট্রি দিতেই হয়, ইম্পর্টেন্ট মিনিস্ট্রি, তাহলে প্রবলেমটা কি? তাতে করে শেয়ার বাজারের প্রবলেম কি বা আমাদের অর্থনীতির প্রবলেম কি? দেখুন প্রবলেম আছে। প্রবলেমটা এইরকম যে ধরুন কোনো একটা রিজিওনাল দলের নেতা রেল মিনিস্ট্রি হলো, আমরা আগেও দেখেছি এগুলো হয়েছে, যেমন ধরুন লালু প্রসাদ যাদব বিহারের যে আরজেডি দলের নেতা রেল মিনিস্ট্রি ছিলেন অনেকদিন। তো সেই সময় আমরা কি দেখেছিলাম যে যেহেতু ও বিহারের আরজেডি রিজিওনাল দলের নেতা, তো সেহেতু বিহার সেন্ট্রিক কিছু ট্রেন দিচ্ছে যাতে করে নেক্সট বিহারের ইলেকশনে সে একজন একটা ভালো ভোট অ্যাট্রাক্ট করতে পারে। তো এইরকম আরো কিছু পপুলিস্ট মেজার নিচ্ছে এবং বিহারের যাতে অনলি বিহারের যাতে কি করে ভালো হয় সেই কারণ সেই জিনিসগুলো কিন্তু করছে। কিন্তু আমরা লাস্ট 10 বছরে যদি দেখি, লাস্ট 10 বছর যখন বিজেপি মেজরিটি গভর্নমেন্টে ছিল তো সেই সময় কিন্তু রেল মিনিস্টার কোনো রকমই আঞ্চলিক দলকে অবশ্যই ছিল না। এবং আমরা দেখেছি বিগত 10 বছরে রেলওয়েজের যে একটা ওভারঅল ডেভেলপমেন্ট, যেমন আপনারা দেখবেন লাস্ট 10 বছর আগে রেলওয়ে স্টেশন অনেক নোংরা থাকতো, এই লাস্ট কয়েক বছরে দেখবেন রেল স্টেশন, রেলের কোচ পরিষ্কার পরিচ্ছন্নতা, ক্লিননেসে অনেক এগিয়ে গেছে। প্লাস অনেক নতুন নতুন অনেক হাইটেক ট্রেন এসেছে, বন্দে ভারত ট্রেন থেকে শুরু করে আরো অনেক ট্রেন যার স্পিড অনেক বেশি, যার পরিষেবা অনেক বেশি, অলমোস্ট ফ্লাইটের যেরকম পরিষেবা সেই রকম পরিষেবা কিন্তু আজকাল ট্রেনের মধ্যেও পাওয়া যাচ্ছে। তো এই যে সমস্ত ওভারঅল ডেভেলপমেন্ট হচ্ছে, এবং এই বন্দে ভারত ট্রেন বলুন কোনো ভারতের কোনো একটা রিজিয়নে সীমাবদ্ধ নেই, এমন নয় যে খালি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই চলছে, না সারা ভারতেই মোটামুটি সমস্ত রাজ্যে বেশ ভালো করে ছড়িয়ে রয়েছে। তো এতে করে কি হচ্ছে, একটা ওভারঅল ডেভেলপমেন্ট, কারণ একটা বন্দে ভারত ট্রেন বানানোর জন্য তার অনেক পার্টস থেকে শুরু করে অনেক কিছু, আরো 10টা কোম্পানি লাগে, সেই 10টা কোম্পানির বেনিফিট হলে আরো কত লোকের চাকরি হচ্ছে, সেইখান থেকে ওই সমস্ত কোম্পানির বেনিফিট হলে কিন্তু কর্পোরেট স্ট্রাকচার জিডিপির ওপর এফেক্ট পড়ছে, আলটিমেটলি শেয়ার বাজারের ওপর ইম্প্যাক্ট পড়ছে। দেখবেন রেল রিলেটেড যে সমস্ত শেয়ারস রয়েছে তারা কিন্তু লাস্ট কয়েক বছরে ভালো পারফর্ম করেছে, কারণ এই সমস্ত রেল এবং স্টেশন রিলেটেড প্রচুর কাজ, তারা প্রচুর কন্ট্রাক্টস তারা কিন্তু পাচ্ছে। কিন্তু এই সমস্ত রেলসের স্টকস বা শেয়ার এগুলো যখন দেখবেন 10 বছর আগে তাদের পারফরমেন্স কিন্তু একেবারে ভালো ছিল না। তো ওভারঅল যেটা বললাম যে এই যে পলিসি কন্টিনিউটি বা যে মিনিস্ট্রি যারা ছিল যেহেতু তারা কন্টিনিউ হচ্ছে, তো এইটা ধরে নেওয়া যাচ্ছে যে আগেও যে সমস্ত ডেভেলপমেন্টাল পলিসিস ছিল সেই সমস্ত পলিসি হয়তো কন্টিনিউ হবে। অলদো এটা কোয়ালিশন সরকার, আগে মেজরিটি সরকার ছিল, স্টিল সেই সমস্ত পলিসি কন্টিনিউ হবে যেটা ওভারঅল ইকোনমির জন্য বেনিফিশিয়াল, যেটা ওভারঅল ডেভেলপমেন্ট নিয়ে আসবে এবং যেটার জন্য ওভারঅল ইন্ডিয়ার জিডিপি গ্রোথ, এবং অবভিয়াসলি জিডিপি গ্রোথ, অর্থনৈতিক গ্রোথ হলে কিন্তু শেয়ার বাজারেরও গ্রোথ হবে। এবার আমরা জানবো যে ওভারঅল মার্কেট আগামী কয়েক বছর বা আগামী দিনে কেমন পারফর্ম করতে
পারে। তো দেখুন ওভারঅল মার্কেট, আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটের লং টার্ম যদি আগামী কয়েক বছরের ফিউচার কিন্তু যথেষ্ট ব্রাইট। আমরা আগের ভিডিওতেও বলেছিলাম যখন সেন্সেক্স 70,000 75,000 ছিল যে সেন্সেক্স কিন্তু 1 লাখ ঘর ক্রস করবে আগামী কয়েক বছর। তো তার মানে বুঝতেই পাচ্ছেন যে 1 লাখ ফিগার ক্রস করা মানে যে মার্কেটে মানে কি পরিমাণ ওয়েলথ ক্রিয়েশন আমাদের সকলের জন্য ওয়েট করছে। কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা এখানে মনে রাখতে হবে, শেয়ার বাজার যখন বাড়ে এমন নয় যে প্রত্যেক মাসে একইভাবে প্রত্যেক মাসে হয়তো 5% করে বাড়ছে, এমন কিন্তু কোনোদিন হয় না। যেটা হয় সবসময় শেয়ার বাজারে কিছুটা বাড়লো, তারপরে অনেকটা পড়লো, আবার বাড়লো, আবার পড়লো, আবার বাড়লো, আবার পড়লো। তো এই যে যখন শেয়ার বাজার পড়ে তো তখন কিন্তু ইনভেস্টারদের যথেষ্ট সচেতন থাকতে হয়, কারণ যখন পড়ে তখন অনেক ইনভেস্টাররা হয়তো ভয় পেয়ে যায় বা সেই পতনে হয়তো বিক্রি করে নেয় বা বিক্রি করতে হয়তো বাধ্য হয় অন্যান্য কোনো কমিটমেন্ট থাকার জন্য। তো সেইগুলোকে আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে, ঘাবড়ে গেলে চলবে না। মনে রাখতে হবে লং টার্ম আউটলুক সবসময় বেটার, এবং এটাও মাথায় রাখতে হবে যে শেয়ার বাজার ওভারঅল নিফটি সেন্সেক্স বাড়ছে মানে আপনি যে কোনো শেয়ার যে কিনে নিলেই যে আপনার বাড়বে এমনটাও নয়। সুতরাং দুটো জিনিস আপনাকে মনে রাখতে হবে যে ওভারঅল ইন্ডিয়ান শেয়ার মার্কেটের আউটলুক যথেষ্ট ব্রাইট হওয়া সত্ত্বেও মাঝে মাঝে এমন কিছু ক্র্যাশ দেখা দেবে যেই ক্র্যাশগুলো কিন্তু ইনভেস্টারদের মনে ভয় ধরাতে পারে। এবং সেকেন্ড অফ অল যে মার্কেট বাড়লেই যে সমস্ত শেয়ারের দাম বাড়বে তা কিন্তু একেবারেই নয়। আপনাকে স্টক স্পেসিফিক হতে হবে, যত আপনি বেটার স্টক সিলেক্ট করতে পারবেন তত আপনার প্রফিট বাড়বে। এবার চলুন আমরা দেখে নেব স্টক স্পেসিফিক যে আগামী দিনে কোন জাতীয় শেয়ার ভালো পারফর্ম করতে পারে। কয়েক মাস আগেই আমরা এই ইউটিউব চ্যানেলেই আমরা বলেছিলাম কতগুলো শেয়ার নিয়ে বলেছিলাম, যেমন HDFC AMC, এই সমস্ত শেয়ার আমাদের পেড মেম্বারসদের জন্য রেকমেন্ড করেছিলাম। HDFC AMC যেই শেয়ারটা কিন্তু কয়েক মাসে 30%-এর ওপর রিটার্ন দিয়েছে, নিপন লাইফ AMC ওই শেয়ারটাও কয়েক মাসে 30%-এর ওপর রিটার্ন দিয়েছে, এবং মতিলাল অসওয়াল যেটা কিন্তু এই লাস্ট 5-6 মাসে ডাবল হয়ে গেছে, ইনভেস্টার্সদের ডাবল হয়েছে। অবভিয়াসলি আমরা যেই রেটে রেকমেন্ড করেছি সেইখান থেকে কিন্তু ডাবল রিটার্ন দিয়েছে। মনে রাখবেন এই সমস্ত শেয়ার নিয়ে আমরা কিন্তু অনেক মাস আগে ইউটিউবে ফ্রি ভিডিওতেও আমরা কিন্তু ডিসকাস করেছিলাম। তো বুঝতেই পারছেন যে এই জাতীয় ভিডিও আপনাদেরকে পেতে গেলে এই চ্যানেলটিকে খালি সাবস্ক্রাইব করলে হবে না, সাবস্ক্রাইব করার পর দেখুন নোটিফিকেশন অন করা আছে কিনা। যদি নোটিফিকেশন অন করা থাকে তাহলেই আপনি আগামী দিনে আমরা যখন এই সমস্ত শেয়ার রিলেটেড ভিডিও করব তখন কিন্তু আপনি ভিডিওটি আপনার টাইমলাইনে চলে আসবে। তাহলে এখন আমরা দেখে নিই যে এই HDFC AMC, নিপন লাইফ AMC এদের ফিউচার কেমন বা এদের ফিউচার কি ওয়েট করছে। তো দেখুন এই যে আমি শুরুতে বললাম যে ইন্ডিয়ান ওভারঅল শেয়ার মার্কেট বাড়বে, এবং দেখতেই পাচ্ছেন যে যখন ওভারঅল শেয়ার মার্কেট বাড়ে কখনো হয়তো ডিফেন্স সেক্টর বাড়লো, কখনো হয়তো রেলওয়েজ বাড়লো, কখনো বা কেমিক্যাল, নানান রকম এক একটা পার্ট বাড়ে। এমন নয় যে সমস্ত রকমের শেয়ার একসঙ্গে বাড়ে। তো এই যে এক একটা পার্ট যখন এক একটা বাড়ে তো এই সমস্ত জিনিসের থেকে একটা বেস্ট একটা অপশন হচ্ছে বা একটা কাইন্ড অফ নো ব্রেনার স্টকস কিন্তু এইগুলো, এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো। কেন আরো যদি ডিটেলসে বলি যে দেখুন HDFC অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, নিপন লাইফ অ্যাসেট ম্যানেজমেন্ট, এরা কি করে? এরা বেসিক্যালি আপনারা যে মিউচুয়াল ফান্ড কেনেন সেই মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট ম্যানেজার। মানে কি? মানে আপনি যদি একটা HDFC মিউচুয়াল ফান্ড কেনেন তো সেই মিউচুয়াল ফান্ডে আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন সেই টাকাটা এরা ম্যানেজ করে এবং একটা কমিশন এরা নেয়। তো এবার আপনি যদি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিজটার দিকে খেয়াল করে দেখবেন যে লাস্ট কয়েক বছরে বা লাস্ট কয়েক মাস ধরে এই যে মিউচুয়াল ফান্ড সেই টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট প্রচুর বেড়ে গেছে। সব এই IPL খেলা হোক বা আপনার ধরুন ওয়ার্ল্ড কাপ খেলা হোক, তার মাঝে মাঝে দেখবেন মিউচুয়াল ফান্ড সেই অ্যাড। প্লাস মিউচুয়াল ফান্ড নিয়ে এত আমাদের যে সমস্ত মানে অ্যাওয়ারনেস বেড়েছে, এর জন্য লাস্ট এক বছরে কিন্তু রেকর্ড নাম্বার অফ ইনভেস্টার্সরা কিন্তু মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছে, এবং এই ট্রেন্ড আগামী দিনেও কন্টিনিউ হবে। কারণ এখনো ভারতের টায়ার 2 টায়ার 3 মানে ছোট ছোট শহর বা ছোট ছোট ইনফ্যাক্ট গ্রামেও প্রচুর ইনভেস্টার্সরা আছে যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, যারা এখনো ফিক্সড ডিপোজিটে থাকে, যাদের কিন্তু এখনো কোনো মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও নেই। প্লাস যারা এক্সিস্টিং ইনভেস্টর তারাও কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট বাড়াচ্ছে। তো এই দুটো ডেটা থেকে একটা জিনিস ক্লিয়ার যে আগামী দিনে মিউচুয়াল ফান্ডে ইনফ্লো মানে আরো বেশি সংখ্যক ইনভেস্টররা কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে থাকবে, এবং এই মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করতে থাকে তাহলে এই HDFC আর নিপন এদের কি না এক্সপোনেনশিয়াল গ্রোথ হবে। কি সেই জিনিস? তার জন্য আপনি সংক্ষেপে এই HDFC AMC এবং নিপন লাইফ AMC বিজনেস মডেলটা যদি বুঝে নেন খুব ইজি হবে যে এরা কি করে, এদের ইনকাম কি হয়। যে HDFC AMC এদের কি খরচা, যে ধরুন এমপ্লয়ি মিউচুয়াল ফান্ড ম্যানেজ করছে প্লাস অফিস বা যে সমস্ত সেলস পারসনস রয়েছে, তো তাদের একটা করে কস্ট থাকে, মানে একটা খরচা থাকে, সেই খরচা ধরুন ফিক্স, মানে ধরুন এই মিউচুয়াল ফান্ড চালাতে ফান্ড ম্যানেজার অ্যান্ড অল একটা 100 টাকা বছরে ধরুন খরচা। এবার যদি আমি ইনকামের কথা ভাবি, যে যেমন বললাম যে ধরুন সমস্ত ওই মিউচুয়াল ফান্ডে সারা ভারতের ইনভেস্টাররা ধরুন 1 টাকা 2 টাকা এরকম করে 1 লাখ টাকা ধরুন ইনভেস্ট করছে। অবভিয়াসলি এটা 1 লাখ মানে 1 লাখ কোটিতে আপনি চলে যান, আমি জাস্ট সুবিধার জন্য ধরুন আপনারা 1 লাখ টাকা একটা HDFC মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেন। এবার এই 1 লাখ টাকার মধ্যে ধরুন 1% হলো এক্সপেন্স রেশিও, মানে যেই টাকাটা এই
ইনভেস্টমেন্ট ম্যানেজারের কাছে যায়। তো 1 লাখের 1% কত? 1000 টাকা, তাই তো? তো 1000 টাকা হলো এদের ইনকাম, আর 100 টাকা এদের হলো ধরুন ফিক্সড কস্ট। তো 1000 এবং 100, তার মানে এটা মাইনাস করলে আমার থাকছে কত? 900। তো এই 900 টাকা হচ্ছে আমার প্রফিট। তো এবার যদি সামনের বছর ধরুন এই 1 লাখ টাকা যে মিউচুয়াল ফান্ডে লোকে ইনভেস্ট করছে সেইটা বেড়ে 1 লাখটা 2 লাখ টাকা হয়ে গেল। তো যেই 1 লাখটা 2 লাখ হয়ে গেল, তখন কি হবে? আপনার 2 লাখের 1% কত? 2000। মানে ইনকাম 1000 থেকে 2000 হয়ে যাচ্ছে। কিন্তু খরচা যদি বলেন, খরচা কিন্তু এই 100 টাকা থেকে 200 টাকা হবে না, হয়তো 100 থেকে 110 হতে পারে। কারণ তার খরচা, যে লোকটা ফান্ড ম্যানেজ করছে, যারা সেলস টিমে আছে, সেই খরচা মোটামুটি সীমিত। তো সেই কারণে যখন ধরুন খরচা আপনার 100 থেকে বেড়ে মাত্র 110 হলো, কিন্তু ইনকাম আপনার 1000 থেকে বেড়ে 2000 হয়ে গেল, তো তার মানে আগে যেখানে 900 টাকা প্রফিট হচ্ছে, সেই 900 প্রফিট এখন কিন্তু মোটামুটি 1900 বা 1850 এই রকম প্রফিট, একটা হিউজ জাম্প হয়ে যাচ্ছে। নর্মালি অন্যান্য সমস্ত কোম্পানি যদি আপনি দেখেন, যে কোনো কোম্পানির ধরুন আজকে 1 লাখ টাকা সেলস হচ্ছে, তো 1 লাখ টাকা সেলস হলে ধরুন তার জন্য 500 টাকা র ম্যাটেরিয়াল, লেবার কস্ট ফস্ট মিলে 500 টাকার জিনিস তাকে বানাতে হচ্ছে। তো এই 1 লাখ টাকায় যদি তাকে 500 টাকার জিনিস বানাতে হয়, তো যদি তার সেলস 1 লাখ থেকে 2 লাখ হয়, ওই 500 থেকেও কিন্তু 1000 হয়ে যায়। মানে বুঝতে পারছেন তো? ধরুন আমরা একটা কোনো বোতল বানাচ্ছি, কোনো একটা বোতল বা সামথিং কোনো জিনিস ম্যানুফ্যাকচার করছি, তো আমার সেলস বাড়লে আমার খরচাও তার সঙ্গে সঙ্গে বাড়ছে। সিমেন্ট কোম্পানি বলুন বা সমস্ত কোম্পানি, তো সেলস বাড়লে আমার খরচা বাড়ে। কিন্তু এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এটা এমন একটা বিজনেস মডেল যে সেলস যতটা বাড়ছে সেই অনুপাতে কিন্তু আমার খরচা বাড়বে না। এই কারণে যে যত আমার ইনভেস্টমেন্ট, মানে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট যত ফ্লো বাড়ছে, তত কিন্তু এক্সপোনেনশিয়াল গ্রোথ হচ্ছে। এবং যতদিন এই আউটলুকটা বেটার থাকবে, ওভারঅল মার্কেটের আউটলুক বেটার থাকবে, ততদিন কিন্তু এই সমস্ত শেয়ারগুলো ভালো পারফর্ম করতে থাকবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে অলদো এই শেয়ারগুলো আমরা যখন ইউটিউবে ফ্রি ভিডিও আগেও দিয়েছিলাম, তার থেকেও 30%-এর মতো রিটার্ন দিয়ে দিয়েছে। তাছাড়াও এটা ছাড়াও কিন্তু ওভারঅল লঙ্গার টার্ম পিরিয়ড কিন্তু এদের ফিউচার আউটলুক কিন্তু যথেষ্ট ব্রাইট। এবং এই মতিলাল অসল যে শেয়ারটির কথা বললাম, মতিলাল অসল এদেরও অ্যাসেট ম্যানেজমেন্ট আছে এবং এদের ব্রোকারেজ আছে। এই শেয়ারটি কিন্তু আমরা যখন রেকমেন্ড করেছি তার থেকে ডাবল রিটার্ন দিয়েছে, এবং ইউটিউব ভিডিও যখন আমরা করেছিলাম তার থেকে অলমোস্ট ডাবল হয়ে গেছে। তো সুতরাং বুঝতেই পারছেন, ডাবল যেহেতু হয়েছে, হয়তো আমরা আগামী দিনে আমাদের পেড মেম্বারসদের জন্য প্রফিট বুকিং কল হয়তো দিতেও পারি, আবার হয়তো নাও দিতে পারি, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। তো সেইটা অবভিয়াসলি আমরা মানে একটা যে হিউজ লং টার্মেও যে এখনো হিউজ পোটেনশিয়াল, সেই জিনিস কিন্তু এখন আমাদের মনে হচ্ছে না। এবার আমরা জানবো যে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট এবং নিপন, এদের রিস্ক কি। দেখুন, প্রথম রিস্ক হচ্ছে যে কোনো রেগুলেটরি রিস্ক। মানে মিউচুয়াল ফান্ড বুঝতেই পারছেন সেবি কন্ট্রোল করে। কয়েক বছর আগেও এই সেবি এক্সপেন্স রেশিওর উপর একটা ক্যাপ লাগিয়েছিল। যখন এই ক্যাপটা লাগিয়েছিল, 1-2 বছর কিন্তু এই সমস্ত শেয়ারের পারফরমেন্স ভালো ছিল না। তো বুঝতেই পারছেন রেগুলেটরি, মানে আবার ইন ফিউচার যদি রেগুলেটর যদি কোনো রকম কিছু ইম্পোজিশন কিছু করে, তো তখন কিন্তু শেয়ারের দাম পড়তে পারে। নাম্বার 1 রিস্ক। এবং নাম্বার 2 রিস্ক, যদি ওভারঅল মার্কেট যদি মিউটেড থাকে, যদি ওভারঅল মার্কেট কয়েক মাসের জন্য যদি মিউটেড থাকে, তো তাহলে কিন্তু এই শেয়ারগুলো খারাপ পারফর্ম করবে। যেহেতু এই দুটি শেয়ার আমাদের অলরেডি পেড রেকমেন্ডেশন শেয়ার আছে, তো আমাদের পেড মেম্বারসদের জন্য আমরা কিন্তু প্রফিট বুকিং বা শিফট কল দিতেও পারি। মানে প্রফিট বুকিং মানে কি, মনে রাখবেন, প্রফিট বুকিং মানে আমরা এই নয় যে শেয়ারটা আগামী দিনে নিচে যাবে। প্রফিট বুকিং মানে হতে পারে হয়তো এর থেকেও আমরা বেটার কোনো রিটার্ন পাচ্ছি, তাই এখান থেকে আমরা ওখানে শিফট করছি। তো যদি আপনারা পেড মেম্বারশিপের পার্ট না হন, জাস্ট ফ্রি ভিডিও দেখে যদি আপনারা কেনেন, তো তাহলে সবসময় একটা এক্সিট স্ট্র্যাটেজি মাথায় রেখে কিনবেন, যে কি হলে কি ট্রিগার হলে আমরা এখান থেকে শেয়ার থেকে এক্সিট করব, সেটা যেন আপনাদের কাছে রেডি থাকে। কারণ অবভিয়াসলি বুঝতেই পাচ্ছেন, যখন আমরা পেড মেম্বারসদেরকে এক্সিট কল দেবো, এটা পসিবল না যে ইউটিউবে ফ্রিতে এসে সেই এক্সিট রেকমেন্ডেশন কিন্তু দিয়ে যাওয়া। তো আই হোপ আপনাদের ক্লিয়ার হয়ে গেছে যে আগামী কয়েক বছর যে এই এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট, নিপন অ্যাসেট ম্যানেজমেন্ট, এই যে সমস্ত যে নো ব্রেনার, যে ওভারঅল মার্কেট ভালো থাকলে এই সমস্ত শেয়ার বাড়বেই, এবং ওভারঅল মার্কেট ভালো থাকলে মানে আপনাকে ওই ঝামেলাও নিতে হচ্ছে না যে কোন সেগমেন্ট, কোন সেক্টরের শেয়ার ভালো চলবে। আপনার একটা নো ব্রেনার টাইপের শেয়ার, যে ওভারঅল মার্কেট ভালো আছে মানে আমার এই শেয়ারগুলো ভালো রিটার্ন দেবে। তো এইটা একটা কিন্তু দারুণ থিম, এই থিমের দিকে আপনারা নজর রাখতেই পারেন। কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কি মনে হচ্ছে আগামী দিনে কোন জাতীয় বা কোন সেগমেন্টের শেয়ার ভালো পারফর্ম করেছে, বা আপনার কি মতামত এই সমস্ত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি নিয়ে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন, এবং আগামী দিনে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।